এক্সকিউজ মি স্যার, কোথায় যাবেন আপনি? আমি কুমিল্লা। আপনি চাইলে আমার গাড়িতে যেতে পারেন, আমিও কন্ট্রাক্টে গাড়ি চালাই। কি আশ্চর্য, ওরা বলছে ডবল ভাড়া দিতে হবে আর আপনি বলছেন কন্ট্রাক্টে যেতে হবে। স্যার তো মনে হচ্ছে বাইরে থেকে এসেছেন। আমাদের দেশে আসলে এই ধরনের কিছু বিষয় আছে, আপনি চিন্তা করবেন না। আপনার এটা নিজের গাড়ি? জি। সেলফ সার্ভিস? ইয়া। দ্যাটস গুড। আপনি ভাড়া যা চেবেন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেতে তো আমাকে হবেই। অলরাইট, আপনার গাড়ি থেকে মনে হচ্ছে এই গাড়িগুলো থেকে ভালো। অলরাইট, আইল টেক দ্যাট। থ্যাংক ইউ স্যার। জি, আসুন আসুন। বাহ, চমৎকার। কোনটা স্যার? পরিবেশের সৌন্দর্য দেখে তো মনে হচ্ছে দেশ অনেক উন্নত হয়েছে। রাস্তাঘাট কি চমৎকার। হ্যাঁ স্যার, উন্নতি হচ্ছে, তবে শিকড়ে উঠছে দুর্নীতি। দুর্নীতি? বলো কি? জি স্যার, আমরা মার্শাল্লাহ হ্যাট্রিক করার পরও ক্ষান্ত দেইনি। আরও একবার আমরা দুর্নীতির মধ্যে বেস্ট হয়েছি ওয়ার্ল্ডে। আর ইদানিং পদ্মা সেতু নিয়ে যা শুরু হয়েছে, তাতে মোটামুটি ওয়ার্ল্ডে দুর্নীতিতে তো একটা আইকন হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছি। কিন্তু এদেশের শিক্ষা ব্যবস্থা নিশ্চয়ই উন্নতি হয়েছে। হ্যাঁ স্যার, আমাদের শিক্ষা ব্যবস্থা আরও ভালো অবস্থা। আমাদের এখানে পাঠশালা এবং প্রাইমারি স্কুলে শেখানো হয় 1 মণ চালের ভেতরে কতটুকু পাথর মেশালে 50% লাভ হয়। অথবা বানরের অঙ্কের মধ্যে বলা হয় যে বানর 1 মিনিটে 16 মিটার উঠে, পরের মিনিটে 5 মিটার নেমে আসে। আচ্ছা স্যার, আপনি আমাকে বলুন তো, বানরের কি ঠেকা পড়েছে তৈলাক্ত বাসবে ওঠানামা করবে? আরে, তুমি তো বেশ মজার মানুষ। আর মজা স্যার, এক সময় ছিল, মনে অনেক আনন্দ ছিল, তখন অনেক মজাও ছিল। কেন, এখন কি হয়েছে? বাস্তবতা আর সংসারের বিভিন্ন সমস্যায় মজা নষ্ট হয়ে গেছে। তাই নাকি? কি সমস্যা? থাক স্যার, বাদ দেন। আমার সমস্যার কথা শুনে আপনার মূল্যবান সময় নষ্ট করে কি লাভ বলেন? তার চেয়ে আপনার আমেরিকার কথা বলুন। আমার বলার মতো তেমন কিছু নেই। আমার স্ত্রী আর এক মেয়ে, তারাও আসতে চেয়েছিল, তো আমি ভাবলাম যে আগে এখানে সে সব দেখে নেই, পরিস্থিতি বুঝে নেই, তারপর তাদেরকে আনবো। হ্যাঁ স্যার, ভালো করেছেন, খুব ভালো করেছেন ওনাদেরকে নাই। মানে? এই যে দেখুন স্যার, শুরু হলো। এ কি, কি অবস্থা? অন্য দিক দিয়ে ঘুরে যাও। না স্যার, আমাদের দেশে বিকল্প রাস্তার খুব অভাব, যাও আছে তাও ওই একই অবস্থায়। অন্য আর কোনো ব্যবস্থা নেই? আপাতত নেই স্যার। ও মাই গড, কোথায় এলাম? স্যার, এখনই হাঁপিয়ে গেলেন? মাত্র তো শুরু। আচ্ছা, এই জ্যামের কারণটা কি? কারণ হচ্ছে জনসংখ্যা। যেই হারে দেশের মানুষ বাড়ছে, জায়গা তো 1 ইঞ্চিও বাড়ছে না, দেশ সংকুচিত হয়ে যাচ্ছে। এই পরিমাণ জনসংখ্যার জন্য যতটুকুন রাস্তার প্রয়োজন তার 3 ভাগের 1 ভাগও নেই, জ্যাম তো হবেই। আচ্ছা, রাস্তার ফুটপাতগুলো এভাবে হকাররা দখল করে রেখেছে কেন? এটা হচ্ছে এক ধরনের তৃণমূল পর্যায়ের সেবা দেওয়ার একটা বিশেষ ব্যবস্থা। ফুটপাত দখল করে সেবা প্রদান?
এই দেশের অধিকাংশ মানুষের ওই এসি মার্কেটে গিয়ে শপিং করার সামর্থ্য নেই, তাই তাদের জন্য এক ধরনের ব্যবস্থা, কিছু কিছু মানুষের পকেট ভরার ব্যবস্থা, আরো অনেক কিছু আছে স্যার, এগুলো আপনি বুঝবেন না স্যার। তাই বলে ফুটপাত দখল করে? স্যার, পুরো রাস্তায় দখল হয়ে যাচ্ছে, আর আপনি বলছেন ফুটপাতের কথা। স্যার, আপনি আসলে অনেকদিন পরে এসেছেন, বোঝা যাচ্ছে। রাস্তার অর্ধেক তো গাড়িগুলো পার্কিং করে দখল করে রেখেছে। আরে সেই জন্যই তো এই জ্যাম। আমরা এখন আর এগুলো দেখে অবাক হই না। কেন? এগুলো হচ্ছে খুবই সাধারণ চিত্ত, এগুলো নিয়ে আমাদের কারো কোনো মাথা ব্যথা নেই। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। এদেশে সরকার, প্রশাসন, আইন বিভাগ এরা কোনো ব্যবস্থা নিতে পারে না? পারে, কিন্তু কেন করবে? আহা, এদেশের সুন্দর ভবিষ্যতের জন্য। আর ভবিষ্যৎ? তোমার কথা শুনে মনে হচ্ছে কোন একটা গোপন কষ্ট তোমার মনের মধ্যে বাসা বেঁধে আছে। যাক, এবার বোধহয় জ্যামের অবসান হবে। ওই যে সবুজ বাতি জ্বলছে। এই সিগন্যাল ডিপেন্ড করে ট্রাফিক সাহেবের উপর। ওনার যখন মর্জি হবে তখনই ছাড়বে, তার আগে না। তাই তো, অনেকক্ষণ যাবত দেখছি ট্রাফিক সিগন্যালে কোনো কার্যকারিতা নেই। হ্যাঁ, সবাই আইন ভঙ্গ করছে। এটাই বাংলাদেশের নিয়ম স্যার, কিছু করার নেই। কিরে, তুই এখানে এসে দাঁড়িয়ে আছিস আর আমি তোকে বাড়ি গিয়ে খুঁজে এলাম। কিছুই ভালো লাগছে না রে। কেন, কি হয়েছে? ননের কথা খুব মনে পড়ছে রে। মনের মানুষের কথা খুব মনে পড়লে নাকি সে সত্যি সত্যি সামনে চলে আসে। সত্যি বলছিস? শোনা কথা। নে চল। কোথায়? খালা বলছে তোর সাথে দেখা হলে তোকে নিয়ে যেতে। ঘুম হলো স্যার? হ্যাঁ, মানে একটু ক্লান্ত লাগছিল। আচ্ছা, আমরা তাহলে জ্যাম ছেড়ে এসছি না? হ্যাঁ স্যার, আমরা কাশপুর ব্রিজ পার হয়ে গেছি। যাক বাবা, বাঁচা গেল। আচ্ছা, এই রংচং এগুলো কি এসব লাগানো? সিনেমার পোস্টার স্যার। হ্যাঁ, সিনেমার পোস্টার? শুধু পোস্টার না স্যার, সিনেমার অবস্থাও একই। বলো কি? দেখে তো মনে হচ্ছে সব অশ্লীল পোস্টার। এসব অশ্লীল ছবি মানুষ দেখে? হ্যাঁ স্যার দেখে, দেখবে না কেন? আর না দেখলে তো কোনো সমস্যা নাই, প্রডিউসারের পয়সা উঠলেই হলো। কেন ভালো ছবি বানাতে পারে না? যেমন ধরো তোমার তিতাস একটি নদীর নাম, ওরা 11 জন, স্লোগান, সীমানা পেরিয়ে, তো এগুলো কি ব্যবসায়িক সফল ছিল না? ওইসব ছবির দিন কি এখন আছে নাকি? এখন তো মডার্ন ছবির নামে কাটপিস পর্যন্ত অ্যাড করা হয়। কাটপিস মানে? ও মাই গড, এ তো এক প্রকার বিষাক্ত ভাইরাস। আপনি আর আমি এসব নিয়ে ভেবে কি করবো স্যার? যাদের এগুলো নিয়ে ভাবার কথা তারাই দিব্যি ব্যবসা করে যাচ্ছে। আরে যারা সংস্কৃতি বিকৃত করে তারা দেশকে ভালো কিছু কিভাবে উপহার দেবে? স্যার, ওরা উপহার নিয়ে কুল পায় না, আর আপনি দেশকে উপহার দেওয়ার কথা ভাবছেন? না, আর ভালো লাগছে না, আর কোনো কথা শুনবো না। শোনো, তুমি এক কাজ করো, এই গাড়িটা কোথাও একটু
পার্কটা করে রাখো, একটা চায়ের দোকান টোকান দেখি। বলেন কি স্যার, আপনি এইসব লোকাল দোকানের চা খাবেন? আরে লোকাল চায়ের স্বাদ তুমি পৃথিবীর কোথাও পাবে না। স্যার তো দেখছি একেবারে খাঁটি বাঙালি। কেন, আমাকে দেখে কি তোমার কি ইংরেজ ইংরেজ মনে হচ্ছে নাকি? হ্যাঁ এখন আর তা মনে হচ্ছে না স্যার। আরে যুদ্ধের সময় কত বাসি খাবার খেয়েছি। আপনি মুক্তিযোদ্ধা স্যার? হ্যাঁ, সেই গর্বটাই তো বুকে লালন করে আছি। কিন্তু আজ তো মুক্তিযোদ্ধারা সবাই অবহেলিত। মুক্তিযোদ্ধারা কি পাবে না পাবে সেই আশা কখনো ছিল না। দেশকে পাকিস্তানি শাসন আর শোষণ থেকে মুক্ত করাই ছিল লক্ষ্য। হ্যাঁ স্যার, দেশ শাসনমুক্ত হয়েছে ঠিকই, কিন্তু শোষণমুক্ত হয়নি। এই সামনে পার্ক করবো স্যার? করো না, করো, তোমার সুবিধা মতো যে কোনো জায়গায় করো। ভালো করে কাপটা ধুয়ে 2 কাপ চা দাও। লাল চা স্যার। চায়ের মধ্যে কি লেবু বা আদা কিছু দেবে? আদা আছে নাকি? আদা আদা দেন, আদা। আচ্ছা, ওখানে তো ভিড় কিসের? কি হচ্ছে বলো তো? ওহ, ক্যানভাসার স্যার, ওষুধ বিক্রি করছে। ক্যানভাসের ওষুধ বিক্রি করছে? হাউ ইন্টারেস্টিং। চলো। সত্যি যাবেন আরে স্যার? চলো চলো চলো। শরীরে শক্তি নাই, মুখে হাসি নাই, পকেটে পয়সা নাই, ঘরে শান্তি নাই, এগুলো চিরসত্যি কথা। যাকরা এলোমেলো কথা লাগে না। আমি যেটা কইতাছি, বড় বড় মনীষারা যেটা কয়ে গেছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সুখের মূল, এই কথাটা যে বিশ্বাস না করে পাগল নাইলে ছাগল ভাই। আপনার পকেটে পকেটে টাকা আছে কিন্তু আপনার স্বাস্থ্য নাই, আপনি অনেক শেষ, কোনো 2 পয়সা দাম নাই। জায়গা এত কথা যাওয়ার দরকার নাই। আমার ওস্তাদের নাম কুদ্দুস মিয়া, গাছ গাছালে দিয়ে ওষুধ তৈরি করে এমন একটা ওষুধ বানাইছে যার নাম বনবন বটিকা। আমার রিকোয়েস্টে, বন্ধু বান্ধবের রিকোয়েস্টে 20 বছর পরিশ্রম করে বনবন বটিকা বানাইছে ভাই। আমার ওস্তাদ কি মহা ওষুধ ভাই করলো, এক ওষুধে 30টা উপকার, বিশ্বাস করে ভাই পাইবেন না ভাই। জাগো হজম শক্তি নাই, আমার ওষুধ খাওয়ানোর 12 ঘন্টার মধ্যে তার হজম শক্তি বাইরে যাবো গা, লোয়ার লক্কর চাবে কান সহ্য হয়ে যাবো গা। জাগো কিডনি নিচের দিকে পড়ে গেছে, আমার ওষুধ খাওয়ানোর 12 ঘন্টার মধ্যে কিডনি উপর দিকে উঠে যাবো গা। জাগো কাঁচি বিরিয়ানি খাইতে খাইতে হাট নিচে নেমে গেছে গা, আমার ওষুধ খাওয়ানোর গেলে হাট উপরে উঠে যাবো গা। বিশ্বাস করবেন না ভাই, এই ওষুধের দাম গেলে তো অবাক হয়ে যাবেন। আপনারা মনে করতে পারেন বনবন বটিকা সম্বন্ধে আমি মিথ্যা কথা কইতাছি। উপরে আসমান, নিচে জমিনে যদি মিথ্যা কথা কই আমার জিব্বা কাইটা নদীতে ভাসায় দেন, কোনো আপত্তি নেই। তবে একটা কথা আছে, সতর্কবাণী একটা আছে। আপনারা জিজ্ঞাসা করবেন আমার ওষুধের উপকারের লক্ষণ কি। আমার ওষুধটা খাওয়ানোর লগে একটা রিয়াকশন হইবে, ওইটাই আসলে অ্যাকশন। ওষুধটা খাইবেন 12 ঘন্টার মধ্যে মাথার চুল খাড়া হয়ে যাবো গা। যারা মাথায় টুপি পরে থাকবেন, টুপি ছিদ্র হয়ে চুল খাড়া হয়ে যাবো। একটু ঘাবড়াইবেন না, মনে করবেন এখান থেকে অ্যাকশন শুরু হইলো। ভাই এত কথা কোনের সময় নেই, আমার জায়গা মতো ডেলি পাইবেন না। আমি এক এক দেশে এক এক দিন থেকে, আজকে জায়গায় খারাপ আওয়াজ দিবেন, ডিসপেন্সারিতে না কোম্পানিতে যান, 20 টাকা 20 টাকা 20 টাকা এক পিস ওষুধ দিতাম। আমি কোম্পানির প্রচারার্থে আপনাদের ডিসকাউন্টে দিচ্ছি মাত্র 10 টাকা 10 টাকা 10 টাকা। যার লাগবো জায়গায় খারাপ আওয়াজ দিবেন, আমি জায়গা মতো ওষুধ পৌঁছে দিব। আপনারা হাত তুলেন, কাল লাগবো ভাই। আমি ভাই বিশৃঙ্খলা পছন্দ করি না, আমি ওষুধ হাতে নিমু, একজন করে আইবেন, একটা করে ওষুধ খাইবেন, তারপরে আমার পরে পয়সা দিন, কোনো অসুবিধা নেই। আসেন ভাই, আপনি প্রথম আসেন। স্যার আমরা যাই? হ্যাঁ, আসেন স্যার। আসেন স্যার। আচ্ছা, না নাই, বিষয়টা কি বলতো? স্যার এই যে ওষুধ বিক্রেতা, কি আবার স্যার? এটা আমাদের এখানকার এক ধরনের
চিকিৎসা সুবিধা। না না, তাই বলে এক ওষুধের সব রোগের সমাধান? ও লোকটি যতগুলো রোগের নাম করলো, এর চিকিৎসা করতে কমপক্ষে 20 জন ডাক্তারের প্রয়োজন। স্যার আমরা আলহামদুলিল্লাহ একাই 100। তাই বলে প্রকাশ্য দিবলোকে অপরিষ্কার বড়ি ওষুধ দামে বিক্রি করছে, আর লোকজন তাই কিনছে। ভেজাল প্রতিরোধের কোনো ব্যবস্থা নেই। মানুষ এত অসচেতন হয় কি করে? সচেতনতা, এগুলো নিয়ে যাদের ভাবার কথা, যাদের এগুলো প্রতিকার করার কথা, তারা এগুলো নিয়ে ভাবে না। কারণ কারণ স্যার তারা সবাই নিজের পকেট ভরায় ব্যস্ত। অথবা দেখা যাবে যার এটা প্রতিকার করার কথা তিনি নিজেই হয়তো এদের কাছ থেকে কোনো না কোনো ভাবে সুবিধা নিচ্ছে, উপকৃত হচ্ছে। সো প্রতিকার কিভাবে হবে? কিছু সংখ্যক লোকে লাভের জন্য এটা তো মেনে নেওয়া যায় না। স্যার আসলে এটা আপনার বা আমার মানা না মানায় কিছু এসে যায় না স্যার। পুরো বিষয়টাই এরকম ভাবেই চলছে। এটাই আমাদের দেশ, বাংলাদেশ। সমস্যা নেই স্যার, আপনি 33 বছর পর এসেছেন তো বুঝে যাবেন স্যার। চলুন আমরা যাই স্যার। ও মাই গড। আচ্ছা, এতটা পথ তোমার সঙ্গে এলাম, অথচ তোমার নামটাই জানা হলো না। আমার নাম স্যার নয়ন। নয়ন? বাহ, সুন্দর নাম। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আর 10 জন লোকের মতো নও। তোমাকে যতই দেখছি আমি ততই অবাক হচ্ছি নয়ন। আমিও অবাক হচ্ছি স্যার। কেন? আপনি এত বছর আমেরিকায় ছিলেন, তারপরও কি চমৎকার ভাবে বাংলা বলে যাচ্ছেন। অথচ আজকালকার দিনে 2-4 বছর বিদেশে থাকলেই এমন একটা ভাব হয়ে যায় মানুষের, যেন বাংলা বলতেই পারে না। নয়ন, এদেশের মাটিতেই আমার জন্ম। এই বাংলা ভাষাতেই আমি প্রথম কথা বলা শিখেছি। আমি তো ভুলে যাইনি 1952 সালে এদেশে ভাষার জন্য আন্দোলন হয়েছিল। এদেশের মানুষ ভাষার জন্য নিজের রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। আমি সেই মায়ের ভাষা ভুলব কি করে? হ্যাঁ স্যার, আমরা গর্বিত। আমরাই একমাত্র জাতি পৃথিবীতে যারা ভাষার জন্য জীবন দিয়েছে। কিন্তু আমাদের সেই ভাষা আন্দোলনের গৌরব আজ ম্লান হতে চলেছে। কেন, কি হয়েছে? কি আর হবে স্যার, ওই 21শে ফেব্রুয়ারি আসলেই ভাষা নিয়ে একটু মাতামাতি হয়, তারপর আবার শেষ। সারা বছর তো শহীদ মিনারে শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ড, আড্ডাবাজি, যে যার ইচ্ছে মতো জুতো নিয়ে উঠে চলাফেরা করে, যা খুশি তাই। ইভেন জোয়ার আড্ডা পর্যন্ত বসে, নেশা খায়। সব মানুষ দেখে স্যার। কি ব্যাপার? এই যে ভাই, সামনে মারামারি লাগছে কি নিয়ে মারামারি লাগছে? কি ভাই, সমস্যা? গার্মেন্টস শ্রমিকরা ভাই মারামারি করতেছে ভাই। আপনারা যান না, শোনেন ভাই, আমাদের যেতে হবে তো। আপনারা যাইতে পারলে যান, আমার কিছু করেন নাই, আমি যাই ভাই। এরে ভাই, এই যে শুনেন, স্যার আর সামনে যাওয়াটা আমার মনে হয় বিপজ্জনক হয়ে যেতে পারে। স্যার একটা কাজ করা যেতে পারে, মানে আপনি যদি কিছু মনে না করেন তাহলে এই একটুখানি পেছনেই আমার বাড়ি, আপনি চাইলে ওখানে যেতে পারেন স্যার। তোমার গ্রামের বাড়ি এদিকে? জি স্যার, এই তো এখান থেকে বেশি না, 10-12 কিলো পিছনেই। আপনি ওখানে গিয়ে একটু রেস্ট নিলেন, এর মধ্যে এই প্রবলেমটাও যদি সলভ হয়ে যায়, বা একটা না একটা ব্যবস্থা তো হবেই স্যার। ওহ, তো চলো, কি আর করা। ওকে স্যার। জি স্যার।
নূপুর, নূপুর, কি মা? আমি তোর বেদানা খালার বাড়ির থেকে আসতেছি। কেন? এই মাসের কিস্তির টাকা দেওয়া লাগবো না? যাও তাই জলদি আইসো, তুমি আইলে একসাথে খামো। আমার দেরি হইলে তুই খাইয়া লইস। একলা খাইতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, ঘরটার দিকে একটু নজর রাখিস। তুমি চিন্তা করো না তো মা, যাও জলদি আইসো। আচ্ছা। আচ্ছা নয়ন, জি স্যার। এই গার্মেন্টস শ্রমিকরা কি নিয়ে আন্দোলন করছে বলো তো? কি আবার বেতন ভাতা বোনাস এসব নিয়ে? মানে কি, মালিকরা কি এদের বেতন ভাতা বোনাস এগুলো ঠিক মতো দেয় না? দিলে তো আর এদের আন্দোলন করার প্রয়োজন পড়তো না স্যার। অথচ দেখো ইসলামে আছে, শ্রমিকের ঘাম শুকোবার আগেই তার ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। করা উচিত। উচিত তো কত কিছুই, কিন্তু আমাদের দেশে কি সবকিছু হয় স্যার? এত অন্যায় অবিচার এরা সহ্য করে কি করে? আমাদের বাঙালি জাতির সহ্য ক্ষমতার একটা বিশেষ প্রশিক্ষণ নেওয়া আছে। সত্যি হতাশাজনক। হ্যাঁ স্যার, হতাশাজনক। কিন্তু এই হতাশার মাঝেও না আমরা এক ধরনের বাঁচার প্রেরণা খুঁজে পাই। সত্যি মানে খুবই হতাশাজনক। স্যার, এই সামনেই নেমে একটু হেঁটে যেতে হবে স্যার। এই পর্যন্তই যাওয়া যাবে স্যার। তো সালিশ হচ্ছে স্যার। সালিশ? চলো না একটু দেখি। না স্যার, ওখানে গিয়ে আপনি কি দেখবেন? প্লিজ চলো না যাই। স্যার, ওখানটা গেলেই আপনার শুধু শুধু মন খারাপ হবে। প্লিজ চলো না, চলো। গ্রামবাসী, আপনারা তো ঘটনা শুনলেন, এটা তো বিচার করা দরকার। আমরা সবাই সমাজে বসবাস করি, কি কম সমাজের মধ্যে তো এমন ব্যভিচার অন্যায় অত্যাচার এগুলো চলে না। বলে একটা উপযুক্ত বিচার হওয়ার দরকার। রবি, বিশ্বাস করেন চেয়ারম্যান সাহেব, আমি আমার নাদুরে তালাক দেই নাই, তালাক দেই নাই। কইলেই হইল, আমি নিজ চোখে দেখছি, আমি নিজ কানে শুনছি। কেউ না হোক, রাইতের আন্দার শক্তি হুজুর ও তিনবার ওর বউরে তালাক দিয়া ফাইনাল করে দিছে। রাগের মাথায় কইছি, আমি তো আমার বউরে মন থেকে তালাক দেই নাই। তুমি নিজ মুখে তালাক বলছো? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। মুনাফিকের মতো কথা কইও না, আল্লাহর আরশ কাইপা উঠবো। তালাকের কথা উল্লেখ করলে জানো বিবাহ বিচ্ছেদ হয়। আল্লাহর আরশ আপনার ঘরের সনের ছাউনি না মোল্লা সাহেব, যে একটু বাতাসে উড়ে যাব। ওই মিয়া, তুমি কইতে গায়া মাঝখানে হাত দিলা। আরে আমগো নন মিয়া যে তাই পথে সাথে কারে নিয়ে আসছো? নতুন মেহমান? জনাবের পরিচয়? জি, আমি আফজাল খান, আমি আমেরিকা থাকি। এই বসতে আসেন আসেন বসেন জনাব। ঠিক আছে, আমার বসার দরকার ছিল না, মানে বসেন স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাই এখানে কি হচ্ছে বলেন তো? এখানে বিচার হইতাছে। এই রফিক তার বউরে তালাক দিছে। না, আমার স্বামী আমার তালাকের কথা কইছে ঠিকই, কিন্তু উনি তো আমার একেবারে ঘর থেকে বাইর করে দেয় নাই। আমার ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাই আপনারা কেন আমার ঘরে নিয়ে সালিশ বসাইছেন? হায় হায়, এ মাই কয় কি? এ দিয়ে বিচারা মানে না। আস্তাগফিরুল্লাহ, ছি 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 ছি। চেয়ারম্যান সাহেব, মেয়ের কথা শুনছেন? তাড়াতাড়ি একটা ফয়সালা করেন। রফিক,
তোমার কিছু করার আছে? চেয়ারম্যান সাহেব, আমি আমার বউরে লয়ে থাকতে চাই। থাকতে পারবা? তয় তোমার বউরে কি কোন গ্রামবাসী? না, আমি আর কাউরে বিয়ে করতে পারুম না। আমি আপনাকে বিচার মানি না। হায় হায়, এ মাইয়ে কয় কি? হুজুর, এই বেশরমে মাইয়েডারে ওই দৌড়া মারা ছাড়া কোনো উপায় নাই। এটা কি ধরনের বিচার হলো? মেয়েটি তার কথা বলার স্বাধীনতা পাবে না? তাছাড়া মুখে তালাক বলি তো তালাক হয় না, লিখিত তালাকনামার প্রয়োজন হয়। ভাইজান, এটা আমেরিকা না, বাংলাদেশ। আপনার ওই আমেরিকার কিস্সা কাহিনী আপনার কাছে রাখেন। এখানে বিচার চলতেছে, আপনি দেখতে ইচ্ছা হয় দেখেন, না দেখলে জনাবের চইলে যাওয়াই ভালো। জি স্যার, আপনার তো বলছিলাম যে এইখানে আসলে আপনার মনটা খারাপ হবে। মূর্খ মানুষজনের মধ্যে গেলে মাঝে মাঝে নিজেরও একটু মূর্খ মনে হয়। চলেন স্যার। আসসালামু আলাইকুম। কই হইছে আমেরিকা, কই হইছে বাংলাদেশ, বিচারে পার্থক্য আছে না, বোঝে না। আচ্ছা আমার একটা কথা বলো তো, ওই রফিক আর নাজু আলটিমেটলি কি হবে? কি আর হবে স্যার, ওদেরকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু ওরা মেনে নেয় তো স্যার, না মেনে তো কোনো উপায় নেই। আর এটা তো সারা জীবনের নিয়ম, দুর্বলদের উপর সবলদের অত্যাচার, চাপ, এটা তো থাকবেই স্যার। কি অসহায় মানুষগুলো, হ্যাঁ, কি নিষ্ঠুর পরিবেশ। এর মধ্যে এরা বেঁচে থাকে কি করে? মরে যাওয়ার কোনো উপায় নেই যে স্যার, এগুলোর মধ্যে ওদেরকে বেঁচে থাকতে হয়। বিষ যে খাবে, সেই বিষের মধ্যেও তো ভেজাল, খেলেও কিছু হয় না। তুমি হাসছো, এই ভেজাল থেকে, এই পরিবেশ থেকে ওদেরকে বাঁচাতে হবে, মুক্ত করতে হবে। কি উপায় নেই স্যার। চলো, আমার ভালো লাগছে না, আমার টায়ার্ড লাগছে, আমার খারাপ লাগছে। চলো চলুন স্যার। আসেন স্যার। ভাইজান, কিরে কেমন আছিস তুই? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, উনি কে? উনি মেহমান, উনি আমেরিকায় থাকেন। আমেরিকা? হ্যাঁ। এই মা করে তুমি বসো, আমি ডাইকে নিয়ে গেছি। তাড়াতাড়ি যা। স্যার আপনি বসেন স্যার। ঠিক আছে, বসো বসো। আমার ছোট বোন স্যার। স্যার আমার মা। বসে। বা উনি হইতেছেন আফজাল সাহেব। আমার গাড়িতে করে ঢাকা থেকে কুমিল্লা যাচ্ছিলেন, ভাবলাম বাড়ি থেকে ঘুরাই নিয়ে যাই, এই জন্য নিয়ে আসলাম। মা, তুমি একটু স্যারের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। না না, ওসব করতে হবে না। আসলে চেনা নেই জানা নেই হঠাৎ চলে এসে আপনাদের ঝামেলাই ফেলে দিলাম আমি। শুধু শুধু এসব কথা বললা শরম দিতেছেন কেন ভাইজান? আপনি এই গরিবের বাড়িতে আইসেন বললেই তো পরিচয় হইল। মা, তুমি কি তাড়াতাড়ি স্যারের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, আমি একটু আসতেছি। তুই আবার কই যাবি? মেহমান একলা ঘরে রেখে? না স্যার, আমার একটু জরুরি একটা কাজে আমি যাবো আর আসবো। এই ঠিক আছে, আমি আছি, কোনো সমস্যা নেই, চলে যাও। ভাইজান তার দোস্তের সাথে দেখা করতে হইতেছে,
তাই না ভাইজান? স্যার আমি একটু আসতেছি, আমি আসতেছি। ছেলেটার লেগে কষ্ট হয়, দিন রাত পরিশ্রম করতে আছে। সকালে বাপটা মইরা সংসারের বোঝা ঘাড়ে পড়ল। ও, নয়নের বাবা কিভাবে মারা গেলেন? গ্যারামে ডাকাত পড়ছিল, তারা করবার গিয়া জানটা হারাইল। খুবই দুঃখজনক। আচ্ছা, প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি? বিচারের জন্য কতজনের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছিলাম, আসামি ধরা পড়ল। 2 দিন পর ছাড়া পাইয়া উল্টা শাসানো শুরু করলো। মাই গড, কি ভয়াবহ অবস্থা। দেশটারে স্বাধীন করে শেষে ডাকাতের হাতে মরতে হইল। উনি মুক্তিযোদ্ধা ছিলেন? আব্বা আমাকে যুদ্ধের মেলা গল্প শোনাইতো। তাই নাকি? যা করো না তুমি, একেবারে ভয় পাওয়া দিছিলা। বেশি ভয় পেয়েছিলা? জি না জনাব, কম ভয় পেয়েছি। হইছে? তা নয়ন ভাই ভর দুপুরে কোত্থেকে উড়াল দিয়ে আইলেন? তোমার বান্ধবীর জন্য মাঝে মধ্যে আমার এই উড়াল দিয়ে আসা লাগে। বান্ধবীর জন্য না চাই, কোনো কামে আইছো তাই কও। এই দাও তো রিপা, এটা কোনো কথা হইলো? তোমার বান্ধবীর সঙ্গে দেখা করতে আসতে আমার কোনো কাজের দরকার আছে? কি জানি বাবু, আমি অত সব বুঝি না। আপনাকে মানবিমানের ব্যাপার আপনারাই ভালো বুঝেন। আমি বরং যাই। আয় পাপড়ি, আমি যাই। আরে তুই কই যাস? আমার কাজ আছে, আমি যাই। আমিও গেলাম। তুমি কই যাও? ও ওর কাছে গেছে। গ্রামের মানুষ দেখা ফলাইবো। দেখলে দেখবো। আব্বা দেখা ফলাইবো আমারে। আচ্ছা, একটা কথা বলেন তো, নয়ন পড়াশোনা কতদূর করেছে? ভাইজান তো ঢাকায় ভার্সিটিতে পড়তেছে, MA ফাইনাল ইয়ার। নয়নের সাথে কথা বলে বুঝেছিলাম ও শিক্ষিত এবং মেধাবী ছেলে, ওর মধ্যে সম্ভাবনা আছে। আচ্ছা, একটা কথা বলেন তো, ও তো চাকরি করলেই পারে, তা না করে গাড়ি চালাচ্ছে কেন? চাকরির চেষ্টা কম করে নাই, কিন্তু কোনো লাভ হয় নাই। শেষমেশ কিছু টাকা জোগাড় কইরা কিস্তিতে গাড়িটা নিছি। চাকরিটা করে ভালোই হয়েছে। ভাইয়া যখন তখন আসতেও পারতো না, আর পড়াশোনাও ঠিক মতো করতে পারতো না। অবশ্য ঠিক। শোনো, আমার হাতে কিন্তু বেশি সময় নাই। কেন? আমি আবার এক প্যাসেঞ্জার নিয়ে আইছি। তোমার এই গাড়ি চালানোর বিষয়টা আমার ঠিক ভালো লাগে না। তুমি আমার সব বিষয় জানো পাপড়ি, তারপরও যদি এই কথা বলো, আমার বলার কিছু নেই। আমার সার্টিফিকেট আর সিভি নিয়ে তো অফিসে কম ধন্না দেয়নি, কিন্তু চাকরি তো আমার কপালে জোটে নেই। ইন্টারভিউ বোর্ডে যতই ভালো কোশ্চেন উত্তর দিছি, চাকরি হয়েছে তাগই, যার লেগে বড় কর্তাকে ফোন হয়েছে। জুতার তলা ক্ষয় করছি আমি। তুমি কি আমার কথায় কষ্ট পাইলা? না, কষ্ট কিসের? পৃথিবীর সব বাস্তবতা মাইনে নেওয়ার জন্য নিজেরে তৈরি করছি, কোনো কিছুতে এখন আর কষ্ট হয় না। তুমি ভীষণ আত্মপ্রত্যয়ী, আর তোমার এই জিনিসটাই আমার বেশি ভালো লাগে। এই জিনিসটা না থাকলে তো টিকতে পারতাম না। কিন্তু এইভাবে আর কতদিন? দেখি আর 6টা মাস যাক, মাস 6-এর মধ্যে আমার গাড়ির কিস্তিও শেষ হয়ে যাব। তারপর থেকে টাকা পয়সা বেশি কামাইতে পারবো। এরপরে আরেকটা গাড়ি কিনবো। আস্তে আস্তে আমার নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়াইব। সত্য কইতাছো? কিন্তু ম্যাডাম, আপনার পড়াশোনাটাও একটু ঠিক মতো করতে হবে। এইটা নিয়ে তোমার চিন্তা করণ লাগবো না। তাহলে কি নিয়ে ভাববো? তুমি খালি আমারে নিয়ে ভাববা।
তাই? আর কিছু? জানি না। আর কিছু? চলো তাড়াতাড়ি চলো, আমার দেরি হয়ে যেতেছে। সরি স্যার, আমার আসতে একটু দেরি হয়ে গেল, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। না তাহলে কি, আমরা তো গল্প গুজব করে ভালোই সময় কাটিয়েছি। আপনারা বসেন, আমি খাওয়ার ব্যবস্থা করতেছি। আরে না না, এত কষ্ট করার দরকার নেই তো আপনার। না না, কি যে কোন কোনো কষ্ট না। নুপুর আয় আমার লগে। তার কি যাও তুমি? এখনো করো নাই তুমি ব্যবস্থা? না বাবা। কি আশ্চর্য, কি যে করো না তুমি মা। না স্যার, হালকা করে একটু আমাদের বাসায় যেহেতু আসছেন, আমাদের বাসায় তো আসলে সেভাবে করে কেউ আসে না, আপনি আসছেন। চলেন স্যার, আপনারা এমনিতেই অনেক দেরি করিয়ে দিলাম। চলো আসি তাহলে। সময় সুযোগ পাইলে গরিবের বাড়িতে আবার আসবেন। এই দুনিয়াতে সবাই গরিব, অবশ্যই সময় সুযোগ পেলে আবার আসবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি মা। ভালো থেকো। এই ভালো মতো পড়াশোনা করিস, মার খেয়াল রাখিস। আচ্ছা ভাইজান। বলো তোমাকে কত দিতে হবে? আমি কি বলবো স্যার, আপনি তো এখন আমার অতিথি, আপনার কাছ থেকে আমি কি টাকা চাইতে পারি? আপনার যা হয় একটা কিছু দেবেন। আর এমনিতেই আপনার সাথে কথা বলে, আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে। তোমাকে আমার খুব ভালো লেগেছে। তোমার সমস্ত সহযোগিতার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমার মতো সৎ কর্মঠ যুবক এদেশের ভবিষ্যৎ, এদেশের সম্পদ। তুমি কাজ করো, আমি তোমাকে আমার কার্ডটা দিয়ে যাচ্ছি। এখানে আমেরিকার সমস্ত ঠিকানা সমস্ত কিছু লেখা আছে। তুমি আমার সঙ্গে যোগাযোগ করো, আমি দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। কেমন? থ্যাংক ইউ স্যার, কিন্তু আপনি সেটা করবেন না। আমি এদেশেই থাকবো, এদেশেই আমার জন্ম, যা করার আমি এদেশের মাটিতেই করব। এদেশটাকে খুব ভালোবাসো না? ভালো না বেশি উপায় কি স্যার? এটা আমার দেশ, আমার গর্ব, এ আমার অহংকার। এদেশের মানুষই তো ভাষার জন্য জীবন দিয়েছে, অল্প সময়ে সর্বাধিক প্রাণ বিসর্জন দিয়েছে। এদেশের মানুষই তো তারা। এদেশের মানুষই কিন্তু বিশ্বের সর্বাধিক দালানের পরিকল্পনাও করেছে। এরা নিশ্চয়ই জাগবে, আবার জাগবে। সেই সোনালী দিনের প্রত্যাশায় এদেশের বাকি সব মানুষের সাথে আমিও আশাবাদী স্যার। আমার মন প্রাণও এদেশের সুতোয় বাঁধা।
আমি এদেশে থাকতে চাই স্যার, এদেশের জন্য কিছু করতে চাই। তোমার চোখে মুখে প্রত্যয় দেখে আমার সমস্ত ক্লান্তি, আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। তুমি বলেছিলে না মুক্তিযোদ্ধারা এই দেশে অবহেলিত? না, আমরা অবহেলিত নই। তোমাদের মতো প্রজন্মকে দেখে আমরা গর্বিত। তোমাদের মতো প্রজন্ম এদেশের স্বর্ণোজ্জ্বল ভবিষ্যৎ। নয়ন, ৭৫ পরবর্তী অনেক কষ্ট নিয়ে দেশ ছেড়েছিল। আজ তোমাকে থেকে মনে হচ্ছে আমি যেন আমার এই প্রতিচ্ছবির সামনে দাঁড়িয়ে। আমি জানি তোমরা এই দেশের সঠিক দিশা দিতে পারবে, তোমরা এই দেশের সঠিক কাণ্ডারি। চলি স্যার, দোয়া রাখবেন। আসি।